ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথমেটিক্স। আজকে আমাদের ট্যানজেন্ট এবং নর্মাল চ্যাপ্টারের পার্ট 6 পার্ট 5 এ আমাদের সংক্ষিপ্ত 35 অবধি হয়েছে। আজকে 36 থেকে হবে। 36 এর অঙ্কটা কি দিয়েছে না, কলনবিদ্যার প্রয়োগে y স্কয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের 1,2 বিন্দুতে অঙ্কিত অভিলম্ব জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের অঙ্কটা। কিভাবে করব দেখো না, প্রথমে তোমাদের সমীকরণটা কি দিয়েছে না, y স্কয়ার ইকুয়ালস টু 4x। তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 4x কিভাবে করব, অভিলম্বের প্রবণতা যেমনভাবে আমরা বের করি, অভিলম্বের প্রবণতা বের করব কোন বিন্দুতে না 1,2 বিন্দুতে। তাহলে কি হয় না, মাইনাস ডিডি ওয়াই অফ এক্স হয়। তাহলে এখানে আমরা প্রথমে 2y ডিডি এক্স অফ y, আমরা dx এর সাপেক্ষে প্রথমে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখানে কি পাচ্ছি দেখো না, ডিডি এক্স অফ ওয়াই আমরা পেলাম, ডিডি এক্স অফ ওয়াই পাচ্ছি আমরা 2/y। এরপর অভিলম্বের প্রবণতার ফর্মুলা হচ্ছে, তাহলে এখানে লেখো অভিলম্বের প্রবণতা বা নতি লিখে দাও, সেটা হচ্ছে মাইনাস ডিডি ওয়াই অফ এক্স কোন বিন্দুতে না 1,2 বিন্দুতে। কিভাবে হবে তাহলে, মাইনাস এটা প্রথমে উল্টে যাবে, y/2 হচ্ছে, আর এখানে দেখো আছে 2ই আছে, তাহলে 2/2 মানে -1 আমরা পেলাম। কি পেলাম না, অভিলম্বের নতিটা পেলাম। এরপর আমরা কি করব, অভিলম্বের সমীকরণ বের করব একই রকম ভাবে 1,2 বিন্দুতে। তাহলে 1,2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি হয়, y মাইনাস y1, তাহলে y মাইনাস y1 মানে হচ্ছে এখানে 2, তাই তো, ইকুয়ালস টু m ইন্টু m মানে হচ্ছে তোমাদের অভিলম্বের নতি বা প্রবণতা, সেটা আমরা পেলাম -1 ইন্টু x মাইনাস x1 মানে এখানে 1, তাই তো। তাহলে y মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস x প্লাস 1। তাহলে কি পাচ্ছি দেখো না, x প্লাস y ইকুয়ালস টু 3। এটা আমরা পেলাম অভিলম্বের সমীকরণ। এরপর আমরা কি বের করব না, আমাদের যেটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে অঙ্কিত যে অভিলম্বের জ্যায়ের দৈর্ঘ্য। তার আগে আমাদেরকে কি করতে হবে না, এক্স আর ওয়াই এর কি পসিবল মানে কি কি মান হতে পারে সেটা আমাদেরকে বের করতে হবে, যে এই যে অঙ্কিত অভিলম্বটা সেটা অধিবৃত্তকে কোন কোন বিন্দুতে ছেদ করছে। তার জন্য আমাদের এক্স আর ওয়াই এর মানগুলো বের করতে হবে। কিভাবে করতে পারি, এইখানে একটা সমীকরণ পেয়েছি, এটা 2 নাম্বার, আরেকটা সমীকরণ আমরা পেয়েছি সেটা হচ্ছে যেটা আমাদের দিয়েছিল। তো এই দুটো সমীকরণ আমরা সমাধান করব, y স্কয়ার ইকুয়ালস টু 4x, আর একটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4x, আর একটা হচ্ছে এখানে না x প্লাস y ইকুয়ালস টু 3। তাহলে কি পাবো দেখো এখানে না, 3 মাইনাস x, y ইকুয়ালস টু কি হচ্ছে 3 মাইনাস x, তাহলে 3 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4x। কোথা থেকে পেলাম না, 1 ও 2 থেকে পাই, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি দেখো এখানে না, 9 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4x। দ্যাট মিনস এখানে আমরা পাচ্ছি 9 স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 9 ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0, মানে এটা একটা পাচ্ছি এক্স মাইনাস 9 একটা পাচ্ছি, আর একটা পাচ্ছি x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে একটা x এর মান একটা পাচ্ছি 9 আর একটা পাচ্ছি 1, ঠিক। তাহলে দুটো মান আমরা x এ পেয়ে গেলাম। একই রকম ভাবে y স্কয়ার ইকুয়ালস টু কি 4x, তাহলে y ইকুয়ালস টু আমরা পাচ্ছি দেখো y স্কয়ার ইকুয়ালস টু 4x। এটা থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে লিখতে পারি যে y স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু x মানে 36। দ্যাট মিনস y ইকুয়ালস টু এখানে কত হবে না, y ইকুয়ালস টু দেখো x এর মান এখানে আমরা y স্কয়ার ইকুয়ালস টু 4x এর এখানে না বসিয়ে আমরা কিন্তু এই জায়গাটায় বসাবো। কোথায় বলো তো, এখানে x প্লাস y ইকুয়ালস টু 3, কারণ স্কয়ার যখন আছে তখন রুট করবো তখন প্লাস মাইনাসের ব্যাপার চলে আসবে। কাজেই আমাদের বেস্ট হবে আমরা যদি 2 নাম্বার সমীকরণে বসাই, ঠিক। তাহলে 2 নাম্বার সমীকরণে আমরা বসাবো। তাহলে 2 নাম্বার সমীকরণটা কি ছিল, 2 নাম্বার সমীকরণ ছিল y ইকুয়ালস টু 3 মাইনাস x। তাহলে দেখো x ইকুয়াল টু 9 হলে y ইকুয়ালস টু আসছে 3 মাইনাস 9 মানে মাইনাস 6, আর x ইকুয়াল টু 1 হলে y ইকুয়ালস টু আসছে 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2, ঠিক। তাহলে দুটো বিন্দু আমরা পেলাম, কি কি, একটা 2 1 আর এদিকে তোমার 2, আর একটা হচ্ছে 9 আর মাইনাস 6। তাহলে অধিবৃত্ত এই যে 1 আর 2 বিন্দুতে যে অধিবৃত্তটা আমরা অঙ্কিত অভিলম্ব যা আঁকলাম, মানে অধিবৃত্তের সমীকরণ থেকে আমরা যে অঙ্কিত অভিলম্ব পেলাম, ঠিক। তো অঙ্কিত অভিলম্বটা অধিবৃত্তকে কোন কোন বিন্দুতে ছেদ করছে না, অঙ্কিত অভিলম্বের সমীকরণ আর অধিবৃত্তের সমীকরণ, এই দুটো আমরা কি করলাম, দুটো ছেদ বিন্দু স্থানাঙ্ক বের করলাম। তার মানে কি অঙ্কিত অভিলম্ব অধিবৃত্তকে এই দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমরা লিখব অঙ্কিত অভিলম্ব অধিবৃত্তকে একটা 1,2 ও 9,-6 বিন্দুতে ছেদ করে। বুঝতে পারলে কেন আমি এরকম ছেদ বিন্দু স্থানাঙ্ক বের করলাম,
ঠিক, তো ছেদ বিন্দুটা আমরা পেয়ে গেলাম, ছেদ করে। তাহলে আমরা জ্যায়ের দৈর্ঘ্যটা পেয়ে যাব। এই দুটো বিন্দুতে ছেদ করছে, একটা অঙ্কিত অভিলম্ব একটা অধিবৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করছে। তাহলে এই দুটোর মধ্যবর্তী দৈর্ঘ্য যদি আমরা বের করে নিতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, অভিলম্ব জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে পারবো, যেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু অভিলম্ব জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে অঙ্কিত অভিলম্ব জ্যায়ের দৈর্ঘ্য, অভিলম্ব জ্যায়ের দৈর্ঘ্য, ওই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, জ্যায়ের দৈর্ঘ্য। ফর্মুলা কি হয়ে থাকে না, √(x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি না, 9 - 1 তার হোল স্কয়ার প্লাস y2 মানে -6 - 2 তার হোল স্কয়ার, এখানে ইউনিট, ঠিক ইউনিট। তাহলে কি আসছে দেখো, 8 তার হোল স্কয়ার, দ্যাট মিনস 64 প্লাস মাইনাস এর মানে 64, তার মানে আসছে দেখো 8√2 ইউনিট, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এটা হলো আমাদের ফার্স্টের অঙ্কটা। ঠিক, বুঝতে পারলে যে আমাদের অভিলম্ব জ্যায়ের দৈর্ঘ্য আমরা এভাবে নির্ণয় করলাম। প্রথমে অধিবৃত্তের সমীকরণটা অভিলম্বের সমীকরণ বের করলাম, এবং অধিবৃত্তের সমীকরণটা আমাদের দিয়ে দিয়েছিল, দুটো থেকে আমরা এক্স আর ওয়াই এর মানগুলো বের করলাম, এবং সেই দুটো মান কি হচ্ছে, যেহেতু দুটো সমীকরণ থেকে পাচ্ছি, তাহলে ওই অঙ্কিত অভিলম্ব ওই দুটো বিন্দুতে আমাদের অধিবৃত্তকে ছেদ করেছে, এবং ছেদ যে দুটো বিন্দুতে করেছে সেই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই আমাদের অঙ্কিত অভিলম্বের জ্যায়ের দৈর্ঘ্য। ঠিক, এটা হলো আমাদের 36 এর অঙ্কটা। এরপর 37 এর অঙ্কটাতে আমরা চলে যাবো। 37 এর অঙ্কটা কি দিয়েছে দেখো এখানে না, 37 এর অঙ্কটা দিয়েছে x² - y² = 9 পরাবৃত্তের পি 5,4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো এবং প্রমাণ করো যে অভিলম্বটির অক্ষ দুটির মধ্যবর্তী অংশ পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। পি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে দেখো 5,4 বিন্দু। তাহলে এখানে আমরা প্রথমে আগে সিম্পলি অভিলম্বের সমীকরণ যেটা আমরা যেমনভাবে বার করতে জানি সেটা আগে বার করব। ঠিক, তারপর আমরা দেখব যে অভিলম্বটির অক্ষ দুটোর যে মধ্যবর্তী অংশ সেটা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে কি না। ঠিক, তাহলে প্রথমে আমাদের কি দিয়েছে দেখো, 37 এর অঙ্কটা হচ্ছে x² - y² = 9। এটা হচ্ছে আমাদের তোমার সমীকরণটা, বক্রটা যে বক্রটা দিয়েছে পরাবৃত্ত তার সমীকরণটা। তো এখানে আমরা তাহলে কি পাচ্ছি দেখো না, 2x - 2y × ddx(y) = 0। ঠিক, =0 আমরা পাচ্ছি। তাহলে ddx(y) আমরা কি পাবো না, ddx(y) আমরা পাচ্ছি দেখো -2x ডিভাইডেড বাই -2y, দ্যাট মিনস x/y। এটা আমরা পেলাম ddx(y). কিন্তু অভিলম্বের নতি বা অভিলম্বের প্রবণতার ফর্মুলা হচ্ছে -ddy(x), তাই তো। তাহলে অভিলম্বের প্রবণতা বা অভিলম্বের নতি সেটা হচ্ছে কি না -ddy(x) অ্যাট বিন্দুটা কত দিয়েছে দেখো, পি বিন্দুটা 5,4 বিন্দু দিয়েছে, 5,4 বিন্দু দিয়েছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি না মাইনাস এখানে কত আসছে দেখো না y/x, তার মানে -4/5, তাই তো, -4/5 আমরা পাচ্ছি। এরপর আমরা কি করব দেখো, সমীকরণটা কি হবে না, সমীকরণ হচ্ছে আমাদের y - y - y1 মানে y - 4 equal to -4/5 into x - x1, that means x - 5 ঠিক। তাহলে সমীকরণটা আমরা কি পাচ্ছি দেখো, 5y - 20 equals to -4x + 20, -4x + 20, তার মানে আমরা এটা পাচ্ছি 4x + 5y = 40। ঠিক, এরপর 40 দিয়ে ডিভাইড করো, ডিভাইড করলে কি পাবো না x/10 + y/8 = 1। কেন করলাম, তোমরা সরল রেখার ছেদিতাংশের আকারের ফর্মটার কথা মনে করো। ছেদিতাংশ আকারের সরল রেখার সমীকরণ হয় x/a + y/b = 1, যেখানে এটা হচ্ছে x অক্ষের ছেদিতাংশ, বিটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ, এবং এখানে যে কথাটা বলেছে যে অভিলম্বটির অক্ষ দুটির মধ্যবর্তী অংশ, দ্যাট মিনস এই ছেদিতাংশের কথাই কিন্তু বলতে চেয়েছে। ঠিক, তাহলে এখানে অভিলম্বটা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে আমরা লিখতে পারি না, এখানে দেখো এক্স অক্ষকে এখানে 10, তার মানে কি 10,0 একটা বিন্দু, আর ওয়াই অক্ষকে 8, তার মানে 0,8 বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমরা কি লিখবো যে অভিলম্বটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে কোন কোন বিন্দুতে না 10,0 বিন্দুতে ও আরেকটা হচ্ছে 0,8 বিন্দুতে ছেদ করে।
ঠিক, বিন্দুতে ছেদ করে। এরপর আমাদের কি দেখাতে বলেছিল দেখো, যে মধ্যবর্তী যে অক্ষ দুটোর যে মধ্যবর্তী অংশটা সেটা কি বলেছে দেখো না, পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। দ্যাট মিনস এই যে দুটো বিন্দু, সেটা দেখো, এটা যদি আমরা কোনো একটা নাম দিই, ধরো এখানে এই বিন্দুটার নাম এম দিচ্ছি, এই বিন্দুটার নাম এন দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমাদের যেটা দেখা যাবে যে মধ্যবর্তী অংশ, তার মানে এম এন সরল রেখা আমরা পাচ্ছি তো দুটো বিন্দু, তাহলে তাদের সরল রেখার মধ্যবিন্দুটা পি, এটা আমাদের দেখাতে বলেছে। তাহলে আমরা এখন এম এন সরল রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। এম এন সরল রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক, ঠিক, মধ্যবিন্দু স্থানাঙ্ক কিভাবে হয়, x1 x অক্ষের স্থানাঙ্কটা হয় x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 10 প্লাস 0 ডিভাইডেড বাই 2, আর y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, মানে 0 প্লাস 8 ডিভাইডেড বাই 2। তাহলে কত পাচ্ছি 5,4। দেখো পি বিন্দু স্থানাঙ্ক পেলাম, ইকুয়ালস টু কি পেলাম, পি বিন্দু স্থানাঙ্ক। তাহলে এই জিনিসটাই দেখো আমাদের বলেছিল যে অক্ষ দুটির মধ্যবর্তী অংশটা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এই যে অক্ষ দুটোর মধ্যবর্তী অংশ অর্থাৎ পি এম এন যে সরল রেখাটা, তার মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কিন্তু পি বিন্দু স্থানাঙ্কই পেলাম। তার মানে আমরা যেটা জানতে চেয়েছো সেটা আমরা প্রমাণ করলাম, তাহলে প্রুফ হলো। এখানে লাস্টের লাইনটা আরেকবার লিখে দিতে পারো, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো। আমাদের কিন্তু অভিলম্বের সমীকরণ অবধি আমরা অনেকবার করেছি, তারপরের অঙ্ক মানে তারপরের অংশটা আমাদের কাছে নতুন ছিল, তো সেটা আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমরা কেন এখানে ফর্মটা নিয়ে এলাম না, এখানে ফর্মটা এই কারণে নিয়ে এলাম যে ছেদিতাংশের আকারের, অর্থাৎ না এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, সেই দুটো পয়েন্ট আমরা নিয়ে এলাম। এবং দুটো পয়েন্ট যখন আমরা পেয়ে গেলাম, তার মধ্যবর্তী অংশ পেয়ে গেলাম, অর্থাৎ এম এন আমরা পেয়ে গেলাম, এবং সেটা সমদ্বিখণ্ডিত পি বিন্দুতে করছে কিনা কিভাবে দেখতে পারবো, সেই সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করলে। ঠিক, মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বের করে নিয়েছি, এটাই আমাদের কিন্তু অঙ্কটা জানতে চেয়েছে, ঠিক আছে। এটা হলো আমাদের 37 এর অঙ্কটা। 38 এর অঙ্কটা দেখো কি দিয়েছে না, 38 এর অঙ্কটা দিয়েছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y বক্রের 1,2 বিন্দুগামী অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এখানে আমাদের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো এখানে আমরা কি করব দেখো, এখানে যেটা ভুল হয়, বিন্দুগামী যেটা দিয়েছে 1,2 বিন্দুগামী, সেটাই সবাই ভেবে নেয় যে এটাই হয়তো পাদবিন্দু স্থানাঙ্ক দিয়েছে, এবং সেখানে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কিন্তু সেটার সাথে গুলিয়ে ফেলবে না, এখানে কিন্তু পাদবিন্দু স্থানাঙ্ক দেয়নি, এখানে বক্রটা কোন বিন্দুগামী 1.2 বিন্দুগামী সেই জিনিসটা দিয়েছে, ঠিক। অর্থাৎ আমরা এই বক্রটা কোন বিন্দুগামী নয়, অভিলম্বটা কোন বিন্দুগামী সেটা দিয়েছে। সুতরাং আমরা অভিলম্বের সমীকরণটা আগে নিজেদের মতো পাদবিন্দু ধরে আমরা বের করব, সেটা আমরা 1.2 দিয়ে স্যাটিসফাই করাতে পারি, কিন্তু আমরা কিন্তু প্রবণতাটা 1.2 বিন্দু দিয়ে বার করতে পারি না, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, এটা অনেকেই ভুল করে, তার জন্য আমি বলে দিলাম। তো তাহলে আমরা অঙ্কটা শুরু করি, অঙ্কটা করলে নিজেরাই বুঝতে পারবে। তো প্রথমেই আমরা চলে যাবো যেটাতে, সেটা হচ্ছে যে সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y 38, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y। কি বের করবো আমরা, ডিডি এক্স অফ y বের করবো, তাই তো। তাহলে ডিডি এক্স অফ y, তার আগে আমরা কি পাচ্ছি দেখো এখানে না 2x ইন্টু একেবারে আমরা অভিলম্বেরটা কি জানি, ডিডি ওয়াই অফ এক্স বের করতে হয়, তাহলে আমি ডিডি ওয়াই অফ এক্স একেবারে বের করে নিলাম, ঠিক। ইকুয়ালস টু আমাদের কত আসছে দেখো, ইকুয়ালস টু 4 আসছে, ঠিক। তাহলে আমরা পাচ্ছি ডিডি ওয়াই অফ এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি 2/x পাচ্ছি, ঠিক, ডিডি ওয়াই অফ এক্সটা। তাহলে এরপর আমরা কি ধরবো, একটা বিন্দু আমাদেরকে ধরে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু এটা আমাদের অধিবৃত্ত, ঠিক আছে, যেহেতু এটা অধিবৃত্ত, তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ax বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এগুলো কাদের সমীকরণ হয়, অধিবৃত্তের সমীকরণ হয়। তাহলে সেখানে আমরা কিরকম ভাবে ধরতে পারি প্যারামিটারগুলো, দেখবে এগুলো ক্লাস 11-এ আমরা করেছিলাম। ক্লাস 11-এ যখন আমরা 3D জিওমেট্রির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে অঙ্ক করেছিলাম তখন করেছিলাম। অধিবৃত্তের ক্ষেত্রে কি ধরতাম তখন না, এক্স অক্ষের যে স্থানাঙ্ক সেটা ধরতাম 2at, এবং আরেকটা ওয়াই অক্ষের স্থানাঙ্কটা ধরতাম at স্কোয়ার, তাই তো। আশা করছি মনে আছে। তো এখানে আমরা সেটাই ধরবো। এখানে আমরা এটা কিভাবে দেখতে পারবো না, এখানে আমাদের মেইন যে অধিবৃত্তটা হয় সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এখানে কি আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y আছে, দ্যাট মিনস a ইকুয়ালস টু 1 আছে, আমি কিন্তু জিনিসটা একদম প্রথম থেকে বোঝাচ্ছি, ঠিক। অনেকের 11-এর প্রবলেম হতেই পারে। তো এরপরে তাহলে আমরা কি লিখতে পারি, যে ধরি অধিবৃত্তের ওপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক, অধিবৃত্তের ওপর অবস্থিত
অবস্থিত বিন্দু, কোন বিন্দুতে, যেটা অভিলম্বটা আমরা বের করব, তাহলে এখানে অবস্থিত বিন্দুটা আমরা কিভাবে ধরবো, 2at, তাহলে 2a হচ্ছে 1, তাহলে 2t কমা দিয়ে at স্কয়ার মানে 1 × t স্কয়ার, দ্যাট মিন্স t স্কয়ার, বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। ঠিক আছে, অধিবৃত্তের উপর অবস্থিত এই বিন্দুতে অঙ্কিত অভিলম্বটা আমাদের, তার সমীকরণ আমাদের বের করতে হবে এবং প্রবণতা বের করতে হবে তার আগে। তাহলে অঙ্কিত অভিলম্ব, এবং যেটা আবার কি বলেছে, এই অঙ্কিত অভিলম্ব যা 1,2 বিন্দুগামী বলেছে। ঠিক এই জিনিসটাই তোমাদেরকে আমি বোঝাতে চাইছিলাম, যে আমাদের মনে হতেই পারে যে এই যে বিন্দুটা আমরা ধরছি, যে 2t আর টি স্কোয়ার, এটা মনে হতে পারে 1,2, যে আমরা 1,2টা বাদ্যবিন্দু ধরে নিলাম এবং তার উপরই, সেটার উপরই আমরা অধিবৃত্তের ওপর অঙ্কিত অভিলম্বের প্রবণতা এবং অভিলম্বের সমীকরণ বের করলাম। সেটা কিন্তু নয়, এখানে কোশ্চেনটা একটু অন্যরকম। অঙ্কিত অভিলম্ব 1,2 বিন্দুগামী, কিন্তু আমাদের যে বিন্দুটা সেটা আমরা নিজেদের মতো করে ধরতে হবে, এবং যেহেতু এখানে অধিবৃত্ত, তাহলে আমরা কিভাবে ধরবো, 2at এবং at স্কোয়ার, যেখানে এখানে এই সমীকরণের ক্ষেত্রে এই যে বক্রে অধিবৃত্তের সমীকরণ দিয়েছি x স্কোয়ার = 4y, সেখানে এটা আমরা কত পেলাম, 1 পেলাম। ঠিক, এই জিনিসগুলো আশা করছি তোমরা জানো, তাও আমি একবার বলে দিলাম। তাহলে এখানে আমরা এবার কি বের করব, 2t, t স্কয়ার, এই যে বিন্দুটায় আমরা প্রবণতা বের করব, এবং প্রবণতা বের করার পর আমরা অভিলম্বের সমীকরণ বের করব। তাহলে অভিলম্বের প্রথমে আগে প্রবণতা বের করব। ঠিক, তাহলে প্রবণতা কি পাচ্ছি দেখো, মাইনাস dy of x, at কোন বিন্দুটা আমরা বললাম এখনই না, 2t, t স্কয়ার, 2t, t স্কয়ার, এই বিন্দুটা আমরা কিন্তু এখনই বললাম, ইকুয়ালস টু কত আসছে, তাহলে দেখো মাইনাস, এখানে আমরা কত পেয়েছিলাম, -2/x পেয়েছিলাম, 2/x, তাহলে 2/2t, 2/2t, দ্যাট মিন্স 1 - 1/t, এটা আমরা পেলাম প্রবণতাটা। তাহলে প্রবণতা আমরা যখন পেয়ে গেলাম, সমীকরণ আমরা কি পাবো না, সমীকরণ কি হয়ে থাকে, y - t স্কয়ার equals to -1/t into x - 2t, x - 2t। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, অধিবৃত্তের সমীকরণটা না, y - t স্কয়ার equals to -1/t, দিয়ে গুণ করো, তাহলে yt, ঠিক আছে, yt মাইনাস t কিউব মাইনাস equals to -x প্লাস 2t। ঠিক, তাহলে এটা আমরা পেলাম, বা একটা এক্স ওয়াই কে একদিকে রাখো, তাহলে x প্লাস yt ইকুয়ালস টু 2t প্লাস t কিউব। এক নাম্বার দিয়ে দাও, এটা আমরা কি পেলাম, অভিলম্বের সমীকরণটা, যেটা কোন বিন্দুগামী, 1,2 বিন্দুগামী। তাহলে এটা 1,2 দিয়ে কি হবে, এই এক নাম্বার সমীকরণ 1,2 বিন্দু দ্বারা সিদ্ধ হয়, 1,2 বিন্দু দ্বারা সিদ্ধ হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সিদ্ধ হয়, তাহলে এখানে 1 প্লাস 2t ইকুয়ালস টু 2t প্লাস t কিউব ইকুয়ালস টু 2t প্লাস t কিউব, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, t এর মান দেখো আমরা তাহলে পেয়ে যাচ্ছি কি, 2t ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে t কিউব ইকুয়ালস টু 1, তাহলে t ইকুয়ালস টু 1, তাহলে t এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। t এর মান আমরা যখন পেয়ে গেলাম, তাহলে t এর মানটা আমরা কোন সমীকরণে বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর থেকে আমরা পাই x প্লাস y ইন্টু 1, তাই তো, ইকুয়ালস টু 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1, দ্যাট মিন্স x প্লাস y ইকুয়ালস টু 3। তাহলে এটাই হচ্ছে 1,2 বিন্দুগামী অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, এটাই হচ্ছে আনসারটা, বুঝতে পারলাম। এই অঙ্কটা কিন্তু একটু সবার প্রবলেম হয়, তো ভালো করে দেখবে, কারণ যিনি ভাষাটা বুঝতে অসুবিধা হয়, আর কিছু না। তো এরপর 39 এর অঙ্কটা কি দিয়েছে দেখো, এখানে না y ইকুয়ালস টু x বাই x বাই 1 মাইনাস x স্কয়ার বক্রের যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই সব বিন্দুতে বক্রের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। দেখো, এটা কিন্তু আমাদের কড়া অঙ্কের মধ্যেই পড়ছে। ঠিক আছে, কড়া অঙ্কের মধ্যেই পড়ছে, কাজে এটা তোমরা একটু চেষ্টা করো, আর যদি না পারো তাহলে আমাকে বলবে, আমি নিশ্চয়ই করিয়ে দেবো। ঠিক আছে, তো এরপর আমি 40 এর অঙ্কটাই চলে যাই। 40 এর অঙ্কটা কি দিয়েছে দেখো, যে x স্কয়ার ইন্টু x মাইনাস y প্লাস a স্কয়ার ইন্টু x প্লাস y ইকুয়ালস টু 0 বক্ররেখাটির মূল বিন্দুতে একটি স্পর্শক টানা হলো, স্পর্শকটি x অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের অঙ্কটা। এখানে তোমাদের একটা আমাদের করার মধ্যেই পড়ছে, কিন্তু পয়েন্টটা এখানে দেখো কি দিয়েছে, মূল বিন্দু মানে 0,0 পয়েন্ট। তা করিয়ে দিই। 40 এর অঙ্কটা তো 40
কি দিয়েছে না এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমাদের সমীকরণটা। কি বের করব আমরা প্রথমে? না প্রথমে আগে ব্র্যাকেটটা ওপেন করে দাও, মানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো। ঠিক এরপর আমরা বোথ সাইড এক্স এর সাপেক্ষে অবকলন করব। তাহলে এটা কি আসছে 3x স্কোয়ার, এটা দেখো কি আসছে না এক্স স্কোয়ার ডিডি এক্স অফ ওয়াই, ঠিক এক্স স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রাখলাম প্লাস ওয়াই ইন্টু মাইনাস আছে মাইনাস 2x ওয়াই ইন্টু 2x, তাই তো, প্লাস তারপর একটা এ স্কোয়ার কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ তো 1 হয়ে যায়, প্লাস এ স্কোয়ার কনস্ট্যান্ট ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু 0 আমরা পাচ্ছি। তাহলে ডিডি এক্স অফ ওয়াই যেগুলোতে আছে সেটা কমন চলে যাবে, ডিডি এক্স অফ ওয়াই ইন্টু কি পাচ্ছি না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু বাকিগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছ, তাহলে 2xy মাইনাস 3x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে ডিডি এক্স অফ ওয়াই আমরা পেয়ে যাচ্ছি, ডিডি এক্স অফ ওয়াই আমরা পাচ্ছি 2xy মাইনাস 3x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কোন বিন্দুতে বলেছে? মূল বিন্দুতে। তার মানে ডিডি এক্স অফ ওয়াই এটা কিন্তু মূল বিন্দুতে বলেছে, যেহেতু পয়েন্টটা বলে দেয় না আমাদের অসুবিধা হয়ে যায়, তো 0,0 বসিয়ে দাও, এটা 0 চলে আসছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, দ্যাট মিনস -1। এটা কি পেলাম আমরা? স্পর্শকের নতি বা প্রবণতা পেলাম। তাহলে স্পর্শকের নতি বা প্রবণতা আরেকটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটার সাথে আমরা কি করবো -1 সমান করে দেবো, তাহলে থিটা ইকুয়ালস আমরা পাচ্ছি দেখো এখানে 135 ডিগ্রি, ঠিক আছে, বা 3π/4। তো এটাই আমাদের যে কোণ উৎপন্ন করে তার সেই কোণের মান হচ্ছে 135 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক, তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত শেষ করলাম, পরের দিন আমরা দীর্ঘ শুরু করব। ওকে, আর হ্যাঁ 39 অঙ্কটা একটু চেষ্টা করো, যদি না পারো আমাকে বলবে, আমি করিয়ে দেবো। ওকে, টাটা।